বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় সৃষ্টি হল ডাইনি। এটি একটি ছোট গল্প যা পড়তে বা শুনতে সকল মানুষ ভালোবাসে। কথিত আছে ডাক হিন্দু দেবতা শিবের অনুচর। ডাক হচ্ছে এক ধরনের পিশাচ। ডাকের স্ত্রীলিঙ্গ ডাকিনী। ডাকিনী থেকেই ডাইনি শব্দের উৎপত্তি। আদিবাসীদের ধারণা ডাইনি হলো এমনই এক নারী যাকে নাকি বিষ নজর দিয়েই প্রকৃতি এই পৃথিবীতে পাঠিয়েছে। লোকবিশ্বাস মতে ডাইনির দৃষ্টি ভয়ঙ্কর। তারা কচি নদর দেহে এবং সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর শরীরে অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খোঁজে প্রাণ পুতুলি। তাকে পেলে চুষে খায়। নধর মানুষের শুকিয়ে অস্থি চর্মসার হয়ে যায়। সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে। শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা লগলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস পানটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে। এই গল্পে লেখক আত্মজীবনীর ভঙ্গিতে স্বর্ণ ডাইনির অন্তর্জগৎকে আলোকিত করেছে। ডাইনি নিয়ে তিনটি ঘটনা হলো স্বর্ণের মাসি তার ডাইনি সত্তা সঞ্চারিত হয়। দ্বিতীয় ঘটনা গ্রামের অবিনাশের ডাইনি ভর ও গুনিনে ডাইনি মুক্ত করার ঘটনা। তৃতীয়টি কাউর বিদ্যা জানা ডাইনির গাছ উড়িয়ে আকাশ পথে ভ্রমণ ও মন্ত্র বলে গুনিনের মাটিতে নাবিয়ে আনা ও তার চামড়া ছিলে অর্ধেক গাছ নিয়ে ডাইনি উড়ে যাওয়ার কাহিনী বর্ণিত। গল্পটি শুরু হচ্ছে একটি মাঠকে কেন্দ্র করে, যার নাম ছাতিফাটা মাঠ। চলুন শোনা যাক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। উত্তরাধিকারী সূত্রে স্বর্ণ তার মাসির বিড়ালের মাধ্যমে ডাইনিতে রূপান্তরিত হয়। বিড়ালের মাধ্যমে ডাইনিত্ব সংক্রমিত হলে স্বর্ণ ডাইনি হয়ে ওঠে। সে আবার কাউকে ডাইনি বিদ্যা দিলে তবে তার মরণ হবে। আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব দিকে বড় একটা পুকুর, বড় বড় তাল গাছে ঘেরা। তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের শেষ। এক পাশে জেলে পাড়া, অন্য পাশে বাউরি পাড়া।
মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর। তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ি পর পূর্ব দিকে আর কোনো বাড়ি নেই। তারপর বিরাট এক ফাঁকা মাঠ চলে গিয়েছে, নাম ছাতি ফাটা মাঠ, বালি আর কালচে মাটির মাঠ। সেই মাঠের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল, গ্রামের শ্মশান। এখানে অবশ্য শবদাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, মাদুর, বালিশ, ন্যাগড়া, বাঁশ, মাটির সরা, ভাঁড়, আতপোড়া কুচি কাঠি। পুকুরটার ওপারে একটা ঝাঁকড়া বট গাছ। দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না। রাতে সেটা জমাট অন্ধকারের মতো থমথমে করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বটগাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে মাঠ যেখানে শেষ হয়েছে সেইখানে শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্যক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে, না বাঁচতে পারে? স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনাডাং। শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুনে চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি। ভাবলে সিন শুষ্ক, যেন খটখট করতে দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি। স্তব্ধ গ্রীষ্মের দ্বিপ্রহরে তাল গাছের মাথায় চিল চেঁচায়। কান পেতে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহি সুরে গাইছে। রাতে, গভীর রাতে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে। বাট বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাতে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়, বাট বয়। ভয় হয় না এরপর? স্বর্ণ তরি তরকারি বেচে বেড়াতো, এই ছিল তার জীবিকা। 3-4 ক্রোশ দূরের হাট থেকে কিনে আনতো, বেচতো আশপাশের গ্রামে। পান, কাঁচকলা, পাকা রম্ভা, শাক, কুমড়ো, এই সবই আমাদের গ্রামে সে বেচতো না, আশপাশে গ্রামেই বেচতো। গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইতো না। কি জানি কার অনিষ্ট সে করে বসবে। তার ভিতর যে লোকটা আছে, সে যখন লগ লগ করে জিভ বার করবে, তখন তো স্বর্ণের বারণ শুনবে না। কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে। হি 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 হি, ওর ভেতরে ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তোর জীবনের মালিক, তারই হুকুমকে চলতে হয়।
তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই। তার ভিতরের যে ডাইনিটা, সে এক সিদ্ধ বিদ্যা। তাকে কোনো নতুন মানুষকে না দেয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি ছিল ডাইনি। মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউ যায়নি, ভয়ে যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়ে গেল। বিদ্যা সে তো কাউকে দিয়ে দিয়েছে, নইলে মরণ হলো কেমন করে? গিয়ে দেখলো তখন মাসির অনেক আত্মীয় এসেছে। আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর, তার যেমন অদিষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার পা ঘেঁষে বসলো। ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে পা ঘষলে গড়গড় শব্দ করলে, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিলে, যেন বললে, আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকে কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা। মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়, পাশের জেলে পাড়ায় যায়, বাউরি পাড়ায় যায়। সেদিন হইচই হয়ে উঠল জেলে পাড়ায়। জেলেদের একটা কচি ছেলে কি হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে, যেন বিড়ালের মতো আওয়াজ করছে। অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো। গুনিন দেখে বললে, ডাইনির কাজ, কিন্তু কিন্তু কি? ডাইনিটা মনে হচ্ছে। বলতে হলো না শেষটা। স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোনে, রোঁয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে অ্যাও শব্দ করে থাবা পেতে বসলো। এই 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 তো বিড়ালটা, এইটাই ডাইনি। বিড়াল ডাইনি? হ্যাঁ, কোনো ডাইনি মরার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে। ঠিক কথা, ঠিক কথা। স্বর্ণের মাসি ছিল ডাইনি। বিড়ালটা তো তারই। কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিল এক লাঠি তার মাথার উপর। মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না। লেজ পায়রাতে লাগলো, নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগলো। গুনিন বলল, সাবধান, কেউ কেউ কাছে যাবে না। ও এখন ডাইনি মন্ত্র দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়লে, নিজের অঙ্গবন্ধন করলে, তারপর সন্তর্পণে লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সব ভয়ে কেঁপে উঠল। লোকে তাকে গাল দিয়ে বলল, কেন 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 এনেছিল এই পাপটাকে? ওই পাপকে কেন এনেছিল? হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল। তারা বলে গেল, বিড়ালটা এখনো মরেনি রে। ঘুমাচ্ছে, শিবড়ে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না। সাদা দুধের মতো বেড়ালটার রং রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণা কাতর শব্দ। স্বর্ণ এগিয়ে গেল, 2 পা 1 পা করে।
তাকে স্পর্শ করল, বিড়ালটা মরে গেল। স্বর্ণের একই হলো, স্বর্ণের চোখে একই দৃষ্টি, একই হলো তা। এসব সে কি দেখছে? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে দুটি ছাগল জনাকে দেখতে পাচ্ছে। ওই যে কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা। তার জিভ সরস হয়ে উঠেছে, লক লক করে উঠেছে। এ কি হলো তার? হে ভগবান! এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি? সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে, তবে তার মরণ হবে। নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাঁদরাবে কাঁদরাবে কাঁদরাবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে, ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব? এই বিদ্যে তুই আগে কাউকে দে, তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নেই তার ভিতরে ডাইনির উপর। সে কি গ্রামের কারুর বাড়ি যেতে পারে? বাপরে, আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল। আমি বলতাম স্বর্ণ পিসি। ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না। বড় হবার পরে উপতে গিয়েছি, এসেছি। নিজের ঘরে আদো অন্ধকার, আদো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি। চুপ করে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার 20-22 বছর বয়স যখন হলো, তখন আমি তার বেদনা বুঝলাম। মর্মান্তিক বেদনা ছিল তা। নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি। কাউকে স্নেহ করে মনে মনে সে শিউরে উঠত, কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো বা খেয়ে ফেলেছে বলে শিউরে উঠত। মনে হতো ডাইনি মন্ত্র, বিষাক্ত তার ভালোবাসা। লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনিতে আজ আর বিশ্বাস করি না, একালের ছেলেরাও করে না। কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে। সেই কথাটাই বলবো। তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ওপাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনে খেয়েছে, অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একবারে তোলপাড় করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদের বাড়িতেই। আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেইখানেই থাকতেন এক সন্ন্যাসী, পশ্চিম দেশীয় সাধু। আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যা। তাকে খবর দেয়া হলো, তিনি এলেন। আমি তার সঙ্গেই গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো দেখতে। অবিনাশ মুখুজ্জের বয়স তখন 17-18। বাড়িতে আছে মা আর 2 বোন। অবিনাশ দাদার মা। গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মামা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য। স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে, রামজি সাধু ঝাড়বেন। মেটে কোঠার উপর অবিনাশ দাদা শুয়ে আছেন।
চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সাড়া নেই। মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন, তার পাশেই আমি। ডাকলেন, ভাগনা, ও অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশের গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুলো, বললে, মোর হাগুড়ে বসে আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তুই কোন মেয়ে ছেলে? কে রে তো? অবিনাশ দাদা উত্তর দিল না। এ তুই কে রে? বলবো না। বলবি না? না, মন্ত্র পড়া শুরু হলো। বিড় করে মন্ত্র পড়েন আর ফু দেন। পরিত্রায়ী চিৎকার করে অবিনাশ দাদা চামুন্ডা কালী বলছি বলছি তবু মন্ত্র পড়া চলল। সঙ্গে সঙ্গে ফুৎকা। বাবারে, মারে, মরে গেলাম রে। ও গোসাই, আর মেরো না। আমি বলছি বলছি বল বল, তুকে বল। আমি 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 স্বর্ণ। আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি, আমি স্বর্ণ। চোখে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ? তু কাহে? হ্যাঁ, এখানে কাহে? আমি একে খেয়েছি যে। হ্যাঁ হ্যাঁ, ও তো জানছি, ওই তো শুধাচ্ছি। কাহে কাহে খেলি? কি করব, আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। काहे तू मांगली ना? काहे काहे बोलली ना हमको दो? কি করে বলবো, একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। अब अब इबार तू जा, भाग। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বললেন, না, যা তুই, আমি বলছে। না, বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণটা এমনি। না, अच्छा এ দিদি, আম চড়ছে। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা। বাবারে, মারে, ওরে বাবারে। আবার মারলেন সর্ষের চিটে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি যাচ্ছি, আর মেরো না। আমি আমি যাচ্ছি। যাবে? হ্যাঁ, যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠল। ওগো, যেতে পারছি না গো। পারছিস না? চালাকি লাগিয়েছিস, হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করে বললেন, না না, যাচ্ছি। যাবে? হ্যাঁ, যাব। তবে এক কাম কর, ঘরের বাহারে একটা কলসি মে জল আছে, দাঁতে উঠাকে ले जा, नहीं तो
কোথায় যাচ্ছি? জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো। দাদার মা ধরতে গেলেন, রামজি বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো। চোখে বিহবল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল। সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিলে দাঁতে ধরেই সে নেমে গেল, সিঁড়ি বেয়ে উঠানে নামলো। বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল। সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাঁচা কোলে করে তুলে ওপরে এনে বিছানায় শুয়ে দিলেন। গোসাই বাবার পাশেই রয়েছি আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ, মামা। কেমন আছো? ভালো ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলে। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরজি। ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো, এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম, পথে যেতাম। স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আদো অন্ধকার ঘরের দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী, পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরও অনেক ডাইনি ছিল। তার চেয়ে গল্প ছিল অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অসত্য গাছ ছিল। মাঠটার চারদিকে আর যে গাছগুলি ছিল সেগুলি সবই বট। মাঝখানে ওই অসত্য গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল। একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল। মনে হতো গাছটার আধখানা আছে আধখানা নেই। শুনতাম ওটা ডাকিনীর গাছ। দেশে নাকি ছিল ভারী এক গুণী, কামড়ের অর্থাৎ কামরূপে বিদ্যাও তা জানা ছিল। একদিন গরমকালে রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধুবান্ধব মিলে গালগল্প করছে। এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল। প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলেছে। সকলে বিস্মিত হলো। এ কি আশ্চর্য মেঘ তো! গুনিন হেসে বলল, মেঘ নয়, গাছ উড়ে চলছে। গাছ? গাছ? গাছ উড়ে চলছে? কি কি বলছো? কি চলে? কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তর। ডাকিনী চলছে আকাশ পথে। বিশ্বাস করলে না কেউ। বললে, তুমি ধোকা দিচ্ছ। ধোঁকা দিচ্ছ? হ্যাঁ। ধোকা দিচ্ছ। হ্যাঁ, দেখবে। হ্যাঁ, দেখাও 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 দেখাও। গুনিন হাঁকতে লাগলো মন্ত্র। ওম আকাশে চিৎকার উঠল, চিলের মতো চিৎকার। একসঙ্গে যেন 20-25টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল।
সকলে ভয়ে কেঁপে উঠল, কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামলো না, কিন্তু সে সামনে আর ছুটল না, পাককে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অসত্য গাছ। গুণিনের মন্ত্র তখনও থামেনি। মাটি ফাটলো, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঢুকলো। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়ালো। তার চেয়ে বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা গেল অপরূপ এক সুন্দরী মেয়ে। এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্তা। লোকে মাথা হেঁট করলে, ডাকিনী বললে, আমাকে নামালে তুমি গুণিন, দশের সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে। আমি ডাকিনী হলেও মেয়ে ছেলে, আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুণিন হাসলো। ডাকিনী তখন হাত বাড়িয়ে বললে, কাপড় দাও দাও। গুণিন হেসে ঘাড় নাড়লে, সবুর কর, সবুর কর। কিন্তু যারা গুণিনের সঙ্গী তাদের সবুর হলো না। একজন বললে, ছি ভাই, ছি, গুণিন তাকে ধমকে দিল। না। ততক্ষণে একজন অতর্কিতে গুণিনের কাঁধের গামছাখানা টেনে মেয়েটিকে ছুঁড়ে দিল। গুণিন আটকে উঠল। করলি কি? গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে ওপরের দিকে টেনে নিয়ে পিছনের দিকে মাথা পার করে ফেলে দিলে। গুণিন মর্মান্তিক চিৎকার করে উঠল। সকলে সভয়ে দেখল গুণির দেহের চামড়া পায়ের দিক হতে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পিছনের দিকে উল্টে গেল। মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে আবার চাপলো সেই গাছে। গুণিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল। মন্ত্র আধখানার বেশি পড়তে পারলে না সে। গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগলো, উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরুদ্দেশ হয়ে। এই অসত্য গাছটা সেই আধখানা গাছ। আজ সেকালের পরিবর্তন হয়েছে। ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নেই বললেই হয়। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে সেকালের ডাইনির বিচিত্র গল্প। আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধ বিশ্বাসই তো নেই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত। নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো। আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এই ভয়ঙ্কর জীবনের অবসান করো। চোখের জল মুছে ফেলতো কাপড়ের আঁচলে। মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ঝরে পড়লে শিউরে উঠত মা বসুমতীর বুক যে জ্বলে উঠবে। এতক্ষণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি শুনছিলেন। গল্পটি
ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করুন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।